বন্ধুরা, বর্ধমান বিশ্ববিদ্যালয়ের সিক্স সেমিস্টার জেনারেল বিভাগের 2024 সালের এক্সটার্নাল এক্সামিনেশনের জন্য অর্থাৎ ফাইনাল পরীক্ষার জন্য পলিটিক্যাল সায়েন্স JEE 2 এর যে 5 নম্বর প্রশ্নগুলি সাজেশন দিয়েছিলাম, এই ভিডিওটির মাধ্যমে আপনাদের খুবই একটি গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর নিয়ে আলোচনা করব এবং প্রশ্নের উত্তরটি আপনাদেরকে দেখাবো। এই প্রশ্নটি আপনাদের 2024 সালের ফাইনাল পরীক্ষার জন্য আপনাদেরকে অবশ্যই পড়তে হবে। না, প্রশ্নটা কি? প্রশ্নটা হলো ভারতের নির্বাচনী সংস্কারের প্রয়োজনীয়তার ওপর একটি টিকা লেখো। ভারতের নির্বাচনী সংস্কারের প্রয়োজনীয়তার ওপর একটি টিকা লেখো। এই প্রশ্নের উত্তরটি বন্ধুরা আপনারা একবার ভালো করে পড়লেই কিন্তু আপনাদের মুখস্থ হয়ে যাবে। তো বন্ধুরা, আমি লাইন বাই লাইন ধরে ধরে একটু পড়ে বোঝানোর চেষ্টা করব। আপনারা রেকর্ডিংটি 3বার ভালো করে শুনুন এবং 2বার আপনারা মুখস্থ বলুন এবং একবার লিখুন। রেকর্ডিংটি আপনি যদি ভালো করে 3বার মনস্থ দিয়ে শুনেন এবং 2বার বলার চেষ্টা করেন এবং একবার যদি আপনি লেখেন, তাহলে কিন্তু আপনার এই প্রশ্নের উত্তরটি মুখস্থ হয়ে যাবে এবং পরীক্ষায় আপনি লিখেও আসতেও পারবে। তো অবশ্যই বন্ধুরা, আপনারা মুখস্থ করার সাথে সাথে লেখার প্র্যাকটিসটাও করবেন। এই যে আপনাদেরকে বলছি একবার করে লিখবেন, এই লেখারও কিন্তু একবার করে প্র্যাকটিস করবেন। লিখবেন, লিখলে কী হবে, হাতের লেখাটা ভালো হবে এবং আপনার হাতের লেখার স্পিড অর্থাৎ তাড়াতাড়ি লেখাটাও আপনার অভ্যাস হবে এবং হাতের লেখাটাও পরিষ্কার পরিচ্ছন্ন একটা হবে। এবং লেখার সঙ্গে আপনার মস্তিষ্কের যে মুখস্থটা আপনার প্রশ্নটা আপনি করছেন, সেই প্রশ্নের এই লেখার সঙ্গে একটা আপনার সেটিং আপনার হবে। অবশ্যই বন্ধুরা, আপনাদের মুখস্থ করার সাথে সাথে আপনাদেরকে লিখেও প্র্যাকটিস করতে হবে। তাই আপনাদেরকে বলবো, অবশ্যই আপনারা 3বার এই রেকর্ডিং ভিডিওটি শুনবেন, একবার কিংবা 2বার মুখস্থ বলার চেষ্টা করবেন, তারপরে একবার কিন্তু অবশ্যই লিখবেন। এইভাবে মুখস্থ করলে বন্ধুরা আপনারা প্রশ্নের উত্তরটি আর কোনোদিন ভুলবেন না। এগেন্স যখন আপনি আবার রিভাইজ দিবেন, যখন রিপিট পড়বেন, তখন প্রশ্ন এবং উত্তর একবার পড়লে কিন্তু আপনি ওইভাবে মুখস্থ বলতে পারবেন এবং লিখতেও পারবেন। আপনারা পরীক্ষায় একটা ভালো রেজাল্ট করতে পারবেন। তো অবশ্যই বন্ধুরা, এই প্রশ্নের উত্তরটি আপনাদের 2024 সালে ফাইনাল পরীক্ষার জন্য পড়বেন। খুবই সহজ বন্ধুরা এই প্রশ্নের উত্তরটি। এই প্রশ্নের উত্তরটা যখন নিয়ে আলোচনা করব, একদম সহজ। দেখুন, প্রশ্নটা দেখেই আমরা বুঝতে পারছি যে ভারতের নির্বাচনী সংস্কারের প্রয়োজনীয়তার উপর একটি টিকা লেখো। আমাদের ভারতের যে নির্বাচনী ব্যবস্থা, অর্থাৎ এখানে আমরা বুঝতে পারছি নির্বাচন মানে হচ্ছে যে ভোটগুলো হয় আমাদের ভারতবর্ষে, যে এই যে লোকসভা ভোট হলো, এই যে ভোটে যে জনগণ যেভাবে ভোট দিচ্ছে, এই যে ভোট দেওয়ার যে প্রসেস, যে প্রক্রিয়া, এই নির্বাচনী ব্যবস্থার কী কী ত্রুটি আছে, কী সীমাবদ্ধতা আছে, কী প্রতিবন্ধকতা আছে, সেই প্রতিবন্ধকতাগুলো সমস্যা সমাধানের জন্য, সেই প্রতিবন্ধকতাগুলো সংস্কারের জন্য কী প্রয়োজনীয়তা আছে, তার উপর ভিত্তি করে কিন্তু একটা টিকা আপনাকে লিখতে হবে। যে ভারতের নির্বাচনী ব্যবস্থার সংস্কারের প্রয়োজনীয়তা, যে ত্রুটিগুলো আপনি দেখতে পাচ্ছেন, যে প্রতিবন্ধকতাগুলো আপনি দেখতে পাচ্ছেন নির্বাচনী ব্যবস্থায়, তো এই নির্বাচনী ব্যবস্থায় যে প্রতিবন্ধকতাগুলো দেখতে পাচ্ছেন, সেই প্রতিবন্ধকতাগুলোর সংস্কারের প্রয়োজনীয়তা, অবশ্যই প্রতিবন্ধকগুলো সংস্কার করতে হবে। সংস্কারের প্রয়োজনীয়তার ওপর একটি টিকা লিখতে বলছে। দেখুন বন্ধুরা, আমরা নোটটা না লিখলেও কিন্তু আমরা নিজেরাই কিন্তু প্রশ্নটা ভালো করে বুঝলে কিন্তু উত্তর আপনারা বানিয়ে কিন্তু 5 নম্বরের কোশ্চেন 3 নম্বর কিন্তু লিখে দিয়ে আসতে পারবেন। তো বন্ধুরা, অবশ্যই আপনারা এই নোটটা পড়বেন, একটু জটিল নয়, 2 থেকে 3বার আপনারা ভালো করে রেকর্ডিংটা শুনুন, তাহলে কিন্তু আমাদের মুখস্থ হয়ে যাবে। দেখুন, ভারতের নির্বাচন ব্যবস্থার সংস্কারের প্রয়োজনীয়তা আলোচনা করব। প্রশ্নটা আমাদের সাজেশনে এইভাবে দিয়েছিলাম যে ভারতের নির্বাচনী সংস্কারের প্রয়োজনীয়তার ওপর একটি টিকা লেখো। ভারতের নির্বাচনী সংস্কারের প্রয়োজনীয়তার ওপর একটি টিকা লেখো, এই প্রশ্নটা দিয়েছিলাম। তো ভারতের নির্বাচন ব্যবস্থার সংস্কারের প্রয়োজনীয়তা আলোচনা করে একটাই প্রশ্ন, একটাই উত্তর। ভারতের মতো বিশাল দেশে নির্বাচনী প্রক্রিয়া সুষ্ঠুভাবে পরিচালিত হয় না বলে নানা ধরনের প্রতিবন্ধকতা মাথাচাড়া দিয়ে উঠেছে। না, এখানে কি প্রথম লাইনটাতে বলছি যে আমাদের ভারতের মতো এত বড় একটা দেশে নির্বাচন ব্যবস্থাটা কিন্তু সুষ্ঠুভাবে একদম সরকারের নিয়মে কিন্তু কি বলছে যে পরিচালিত হয় না। এই জন্য কিন্তু অনেক বাধা সৃষ্টি হয়েছে, অনেক প্রতিবন্ধকতা কিন্তু মাথা চাড়া নিয়ে উঠেছে, কিন্তু প্রতিবন্ধকতা কিন্তু দেখা যায়। তাই বর্তমানে যেসব প্রতিবন্ধকতার কারণে নির্বাচন ব্যবস্থা সংস্কারের প্রয়োজনীয়তা দেখা দিয়েছে, সেগুলি হলো, না, এই যে প্রতিবন্ধকতাগুলি নির্বাচনী ব্যবস্থায় দেখা দিয়েছে, সেই প্রতিবন্ধকতাগুলি দেখুন নিচে আলোচনা করছি। 1 নম্বরে দেখুন, ভারতের নির্বাচনী প্রক্রিয়া দলগুলি হিসাব বহির্ভূতভাবে বিশাল অঙ্কের অর্থ ব্যয় করে। এখানে আপনারা দেখুন বন্ধুরা, আমাদের যে ভারতের বিভিন্ন রাজনৈতিক দল আছে, সেই দলগুলি কিন্তু প্রচুর টাকা কিন্তু ব্যয় করে ভোট নিজেরা পাওয়ার জন্য। এই যে প্রচুর টাকা ব্যয় করে, দেখুন বলছে যে বিশাল অঙ্কের টাকা ব্যয় করে, বিশাল অঙ্কের অর্থ কিন্তু ব্যয় করে, যাতে তারা সেই রাজনৈতিক দলটা যাতে জিততে পারে। প্রচুর অর্থ কিন্তু ব্যয় করে, বলছে এটাও একটা প্রতিবন্ধকতা তাদের নির্বাচনী তহবিলের জন্য, যাতে তারা ওই রাজনৈতিক দলটা যাতে জিততে পারে। ও ব্যবসায়ী ও শিল্পপতিদের কাছ থেকে আদায় করার চেষ্টা করে। না, ওই যে নির্বাচনী তহবিলের যে খরচ, যে একটা বিশাল অঙ্কের টাকা ব্যয় করছি, তার যে খরচ, সেই টাকাটা বেশিরভাগই কিন্তু ব্যবসায়ী এবং শিল্পপতিদের কাছ থেকে কিন্তু আদায় করার চেষ্টা করে। এই অবস্থার জন্য নির্বাচনী কমিশন নির্বাচনী ব্যয়ের ঊর্ধ্বসীমা নির্ধারণ করে দেয়। এই জন্যই কিন্তু আমাদের ভারতীয় সংবিধানে নির্বাচনী কমিশন নির্বাচনের ঊর্ধ্বসীমা ধরে নিন, এই লোকসভা ভোটে যে টাকা খরচ করছে একটা রাজনৈতিক দল, এই টাকার একটা মাপকাঠি কিন্তু সংবিধানে কিন্তু রেখে দিয়েছে যে এর ঊর্ধ্বে কিন্তু টাকা খরচ করতে দল পারবে না। এই লাইন এই কথাই বলছে। দেখুন, এই অবস্থার জন্য নির্বাচনী কমিশন নির্বাচনী ব্যয়ের ঊর্ধ্বসীমা নির্ধারণ করে দেয়। তারপরের পয়েন্টে দেখুন,
ভারতের বিভিন্ন আমরা ভিডিওটা বন্ধুরা অবশ্যই 2 থেকে 3 বার ভালো করে মনোযোগ সহকারে শুনুন, তাহলে কিন্তু মুখস্থ হয়ে যাবে। কিছু নেই বন্ধুরা নোটার মধ্যে। ভারতের বিভিন্ন রাজ্যের রাজনৈতিক দলগুলি যেভাবে পেশি শক্তি ও দুর্বৃত্তদের প্রয়োগ করে, আমাদের ভারতের বিভিন্ন যে রাজনৈতিক দলগুলো আছে সেই দলগুলো কি বলছে যে পেশি শক্তি ও দুর্বৃত্তদের বিভিন্নভাবে কিন্তু প্রয়োগ করে, তার ফলে অনেক সময় সুষ্ঠু নির্বাচন করা সম্ভব হয় না। এই দুর্বৃত্ত এবং পেশি শক্তি ব্যক্তিদেরকে ব্যবহার করে ফলে না এই যে নির্বাচন কি বলছে যে অনেক সময় সুষ্ঠুভাবে নির্বাচন করা সম্ভব হয় না। এই অনেক সময় কিন্তু এই নির্বাচন ব্যবস্থাটা সুষ্ঠুভাবে পরিচালনা করা, সুষ্ঠুভাবে নির্বাচন করাটা কিন্তু সম্ভব হয় না। অনেক কিন্তু প্রতিবন্ধকতার সৃষ্টি হয়, অনেক কিন্তু বাধা সৃষ্টি হয়। এই জন্য নির্বাচন সংস্কারে বলা হয়েছে যে কোনো ব্যক্তি 2 বছর বা তার বেশি সময় কারাদণ্ডে দণ্ডিত হলে নির্বাচনে প্রার্থী হতে পারবে না। নির্বাচন ব্যবস্থায় যে সমস্ত প্রার্থীদেরকে দাঁড় করানো হয়, ওই প্রার্থী যদি 2 বছর বা তার বেশি যদি জেল খাটে অর্থাৎ কারাদণ্ডে দণ্ডিত থাকেন, তারা কিন্তু ওই নির্বাচন ব্যবস্থায় কিন্তু প্রার্থী হতে পারবে না, ক্যান্ডিডেট হতে পারবে না। নির্বাচনে জয়লাভের জন্য সরকারি দল বা মোর্চা সরকারি ক্ষমতার যেমন অপব্যবহার করে, নির্বাচনে জয়লাভের জন্য সরকারি দল বা মোর্চা সরকারি ক্ষমতার যেমন অপব্যবহার করে না, কোনো একটা রাজনৈতিক দল কি বলছে যে রাজনৈতিক দল বা মোর্চা সরকারি ক্ষমতার যে অপব্যবহার করে, তেমনি প্রশাসন যন্ত্রকে নিজেদের কাজে লাগাতে বিন্দুমাত্র দ্বিধা করে না। নিজেদের মতো করে কিন্তু ওই রাজনৈতিক দলগুলো প্রশাসনদেরকে অর্থাৎ পুলিশ প্রশাসনকে নিজেদের মতো করে ওই রাজনৈতিক দলগুলো কিন্তু ব্যবহার করে। এটাও একটা প্রতিবন্ধকতা। অবাধ ও সুষ্ঠু নির্বাচনের জন্য সংবিধান প্রণেতারা কেন্দ্র ও রাজ্য নির্বাচন কমিশনের গঠনের ব্যবস্থা সংবিধানের মধ্যে লিপিবদ্ধ করেছিলেন। অবাধ ও সুষ্ঠু নির্বাচনের জন্য সংবিধান প্রণেতারা কেন্দ্র ও রাজ্য নির্বাচন কমিশন গঠনের ব্যবস্থা সংবিধানের মধ্যে লিপিবদ্ধ করেছিলেন। দেখুন, আমাদের ভারতীয় সংবিধানে কেন্দ্র এবং রাজ্যে যে নির্বাচন যে ব্যবস্থাটা সুষ্ঠু এবং ভালোভাবে পরিচালনার জন্য, অবাধ ও সুষ্ঠু নির্বাচনের জন্য কিন্তু এই সংবিধান প্রণেতারা কেন্দ্র এবং এই সংবিধানে কিন্তু তার কিন্তু কিছু লিপিবদ্ধ করে দিয়েছিলেন, যাতে সুষ্ঠু ভালোভাবে এই নির্বাচন ব্যবস্থাটা পরিচালনা করা যায়। তার কিন্তু নিয়ম নীতি আমাদের ভারতের সংবিধান বলছে যে লিখে দিয়েছেন। কিন্তু বর্তমানে নির্বাচন কমিশন কতখানি নিরপেক্ষভাবে কার্য সম্পাদন করতে পারেন তা নিয়ে প্রশ্ন তোলার যথেষ্ট অবকাশ রয়েছে। বর্তমানে নির্বাচন কমিশন কতখানি নিরপেক্ষভাবে অর্থাৎ সঠিকভাবে এই নির্বাচন ব্যবস্থাটা পরিচালনা করতে পারে তা নিয়ে কিন্তু প্রশ্ন তোলার যথেষ্ট অবকাশ রয়েছে। এই সংবিধানে নির্বাচন ব্যবস্থা থাকার ফলেও বর্তমানে কতখানি এই সংবিধানকে ফলো করে নির্বাচন ব্যবস্থাটা কিন্তু পরিচালিত করা হয়, মেনে চলা হয়, নিরপেক্ষভাবে কার্য সম্পাদন করতে পারে তা নিয়েও কিন্তু প্রশ্ন তোলার অবকাশ রয়েছে, প্রশ্ন কিন্তু রয়েছে। তারপরে পয়েন্টটা দেখুন, অনেক সময় দেখা যায় কোনো প্রার্থী শতকরা অনেক কম ভোট পেয়েও কিন্তু নির্বাচনে জয়ী হয়ে যান। এখানে কি বলছি না, অনেক সময় দেখা যায় কোনো একটা ক্যান্ডিডেট, কোনো একটা প্রার্থী কম ভোট পেয়েও কিন্তু নির্বাচনে কিন্তু তারা কিন্তু জয়ী হয়ে যান, তাদেরকে কিন্তু জিতিয়ে দেয়। এটাও একটা প্রতিবন্ধকতা। কোনো রাজনৈতিক দল শতকরা হিসেবে কম সংখ্যক ভোট পেয়েও অধিক সংখ্যক প্রার্থী, আবার কোনো দল শতকরা হিসেবে তুলনামূলকভাবে অধিক সংখ্যক ভোট পেয়েও মোট কম সংখ্যক প্রার্থীকে জেতাতে পারেন। এই সব ত্রুটির জন্য নির্বাচন প্রক্রিয়ার সংস্কারের প্রয়োজন। না, এখানে কি বলছি, কোনো একটা রাজনৈতিক দল কম সংখ্যক ভোট পেয়েও অনেকজন প্রার্থীকে কিন্তু জিতে দিতে পারে। আবার কোনো একটা রাজনৈতিক দল কম সংখ্যক ভোট পেয়েও কিন্তু বেশি সংখ্যক ভোট পেয়েও কিন্তু অনেকজন প্রার্থীকে কিন্তু জিতে দিতে পারে। এটাও একটা আমাদের নির্বাচনী ব্যবস্থায় প্রতিবন্ধকতা। এখানে কি বলছে বন্ধুরা, যে কোনো একটা রাজনৈতিক দল কম সংখ্যক ভোট পেয়েও অনেক প্রার্থীকে কিন্তু জিতে দিতে পারে। আবার কোনো একটা রাজনৈতিক দল বেশি সংখ্যক ভোট পেয়ে কিন্তু কম প্রার্থীকে জিততে পারেন। এই কথাটা এখানে বলছি। দেখুন, অনেক সময় দেখা যায় কোনো প্রার্থী শতকরা অনেক কম ভোট পেয়েও, শতকরা মানে 100-র মধ্যে অনেক কম ভোট পেয়েও নির্বাচনে জয়ী হয়ে যান। আবার কোনো রাজনৈতিক দল শতকরা হিসাবে কম সংখ্যক ভোট পেয়েও, কোনো একটা রাজনৈতিক দল শতকরা হিসাবে কম সংখ্যক ভোট পেয়েও অধিক সংখ্যক প্রার্থী, আবার কোনো একটা দল শতকরা হিসেবে তুলনামূলকভাবে অধিক সংখ্যক ভোট পেয়েও মোট কম সংখ্যক প্রার্থীকে জেতাতে পারেন। এইসব ত্রুটির জন্য নির্বাচন প্রক্রিয়ার সংস্কারের প্রয়োজন। তো অবশ্যই বন্ধুরা, আমরা ভিডিওটা 3 বার মনোযোগ সহকারে শুনবেন এবং 2 বার বলার চেষ্টা করবেন এবং 1 বার লিখবেন, তাহলে কিন্তু আমাদের এই প্রশ্নটা উত্তরটা মুখস্থ হবে। খুবই একটা সহজ আপনাদের পলিটিক্যাল সায়েন্স এই রাষ্ট্রবিজ্ঞান সাবজেক্টের 2 নম্বর, 5 নম্বর, 10 নম্বর যতগুলো প্রশ্ন পড়বে আপনাদেরকে পড়তে মন যাবে, আপনারা মনে রাখতে পারবেন। অবশ্যই বন্ধুরা, যারা বড় কোশ্চেন পড়ছেন না বা মুখস্থ করতে পারছেন না, অবশ্যই আপনাদেরকে ফার্স্ট কি কাজ করতে হবে, অবশ্যই আপনাদেরকে পড়তে হবে। মেন কথা হচ্ছে আপনারা নিজেরা না পড়ার কারণে কিন্তু আমরা বড় কোশ্চেনগুলো আমাদের 5 নম্বর 10 নম্বর প্রশ্নের উত্তরগুলো আপনারা কিন্তু মনে রাখতে পারছেন না। কোনো একটা প্রশ্ন পড়তে গেলে বন্ধুরা মিনিমাম আপনি যদি নাও মুখস্থ করতে পারেন, ওই প্রশ্নটাকে আপনি 3 থেকে 4 বার ভালো করে মনস্থ দিয়ে পড়বেন। 3 থেকে 4 বার 5 বার আপনি ভালো করে মনস্থ দিয়ে পড়বেন, সর্বোচ্চ 4 বার ভালো করে মনস্থ দিয়ে বুঝে পড়বেন, 2 বার বলার চেষ্টা করবেন এবং 1 বার লেখার চেষ্টা করবেন। এই অভ্যাসটা যখনই আপনার অনবরত 3 থেকে 4 মাস আপনি করে নেবেন, তখন দেখবেন আপনি 3 বার করে কোনো একটা বড় কোশ্চেন 3 বার ফুলে কিন্তু আপনার মুখস্থ হয়ে যাচ্ছে এবং 2 বার বলতে পারছেন, 1 বার লিখতে পারছেন। এই অভ্যাসটা আপনারা কন্টিনিউ করুন, দেখবেন আপনারা বড় কোশ্চেনগুলো আপনারা মনে রাখতে পারবেন এবং ভালো একটা আপনাদের পরীক্ষায় একটা রেজাল্ট কিন্তু করতে পারবেন, পরীক্ষায় আপনারা লিখে দিতে পারবেন। তো বন্ধুরা, যদি ভিডিওটি ভালো লাগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং যদি আপনাদের বন্ধুরা এই পলিটিক্যাল সায়েন্স GE2 এই সাবজেক্টটা নিয়ে থেকে আপনাদের বন্ধুদের মাঝে ভিডিওটা শেয়ার করে আপনাদের বন্ধুদেরকে এই প্রশ্নের উত্তরগুলি পাওয়ার একটা সুযোগ করে দিন। তো বন্ধুরা, দেখা হচ্ছে ঠিক পরের ভিডিও নিয়ে।